কি ব্যাপার এত রাত্রে? এই চলে এলাম। গলার কি হলো তোমার? একটু ঠান্ডা লেগেছে আর কি। এসো তাহলে আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন না? না, আপনি খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিসমিদের কবচ। আজকের গল্প পাঠে তমাল, সচ্চিদানন্দ, সুমনা, জ্যোৎস্না, কুন্তল, তাপস, সুমনা, শ্রমিক, অনুপম এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিসমিদের কবচ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলে। নমস্কার নমস্কার। এই যে আসো বাবু, সব ভালো তো? একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো? ভালো আর কই, জ্বর জারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। এই আপনার সঙ্গে এটিকে আমার ভাগ্নে সুশীল আজই এসেছে, তাই নিয়ে এলাম। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টিপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। মামা বললেন, অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো বসো, এদিকে বসো। মামার আঙুল টিপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক পৌর ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, এই কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে আছে, এই সুবিধা হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানে দুপুরে আহারাদি করবেন। কিন্তু না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন বলুন তো? তাহলে মাছ ধরা হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই এক সপ্তাহে। পরের দিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘু ঘু মাছ ধরায়, সঙ্গে ছগাছা ছোট বড় ছিপ, দুখানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাবার সরঞ্জাম, আরো কত কিছু। মামাকে হেসে বললেন, এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচো চাল লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তা এখন বসবেন না ওবেলা? না, এ বেলা বসা হবে না, মাছের চাল লাগতে 2 ঘন্টা দেরি হবে।
ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। এই একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘন্টাখানেকের মধ্যেই খাওয়ার ব্যবস্থা করছি। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাদ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তাই একটুখানি না হয়, ওসব তো খেতে পাই না। এই একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। এই তাছাড়া কিছু নগদি লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার উপরে। টাকায় 2 আনা মাসে সুদ। এই আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই বলুন? লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গেই বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিলে। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? বলাটাও নিরাপদ নয়। শোভনতা ও রুচির কথা যদি বাদই দিই, গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই। খাওয়া দাওয়ার বিষয়েও কোনো ঝঞ্ঝাট নেই তার। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় 2, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন, মামা নিতে চাইলেন না। বললেন, কেন গাঙ্গুলি মশাই? পুকুরে মাছ ধরলেন, তার খাজনা নাকি? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, আরে রামো, তাই বললে কি বলছি, রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, ও আমি নিতে পারবো না। ওসব নেবার নিয়েও আমাদের নেই। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে। তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তাঁর বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। মামা হেসে বললেন, তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন। উনি বড়ই কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না? হাত পুড়িয়ে এই বয়সে রেঁধে খেতে হয়, তাও শিকার। অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িও বলেন। ঠিক ধরেছ। মাছ নিইনি তার আর একটা কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার। পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটা আপনার ভুল। এ কথা ভাববার কারণ কি লোকদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের উপর আমি ওটা পছন্দ করি না। উনি কিন্তু একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন। যেখানেই বসবেন সেখানেই টাকার গল্প করেও আসছেন বহুদিন। দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গায়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন, খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আরেকটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন চলে। আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানি চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম। বিশেষ কোনো গুরুতর কাজ নয়,
এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে, কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্পর্কে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র একদিন, তবুও 8-10 দিন রয়ে গেলাম। সেদিন সকালবেলায় হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। আমায় বললেন, শোনো সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা দুখানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমাকে সেখানে যাবার জন্য। আমি ব্যস্ত হয়ে বললাম, মামার বাড়ি কারো অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই তো মনে হয়। টেলিগ্রামের মধ্যে কারোর অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি তুমি এলাহাবাদ গিয়েছ। আজই তোমার ফিরবার তারিখ তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদহ স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদহ পর্যন্ত। বারবার করে বলে দিলেন, কোনো গুরুতর ঘটনা ঘটলে আমাকে অবশ্যই খবর দিও, আমি খুব উদ্বিগ্ন থাকব। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছিস সুশীল? বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামা বাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। আমি ভীত ও বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলি মশাই? সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগির আহারাদি করে নাও, সারাদিন হয়তো ওখানেই কাটবে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলুম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকেই বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করলে না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালে না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়া গায়ে ওর নামে কেউ শোনেনি, তা আমাকে সেখানে কে চিনবে? মামা জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গিয়েছে? ওরা বললে, আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। আমি ওদের বললাম, ব্যাপারটা কিভাবে ঘটল? আজ হলো শনিবার, তিনি কবে খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বললে তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এরকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে আমায় এখানে এনেছেন? মামা বললেন, তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমাকে আবিষ্কার করতে হবে। তবে বুঝবো, মিস্টার সোমের কাছে তোমাকে শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সেটা তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাই ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর একেবারে দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড্ড সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটি বাড়ি হচ্ছে। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনো মহকুমা থেকে ফেরেনি। তবে একজন পৌরার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞেস করলাম, গাঙ্গুলি মশাইকে আপনি শেষ কবে দেখেছিলেন? বুধবার। কখন? বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে
আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে পৌরা বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরেও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, বসো বাবা। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি একা থাকেন নাকি এই বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, মেয়ে জামাই আছে, তারা দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গায়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিতে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরের ওয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ শুনছি রাত 10টা পর্যন্ত। উনি ওর রান্নাঘরে রাত ছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখনও পর্যন্ত। তখন রাত কত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো গেল। একা থাকতেন অথচ রাত পর্যন্ত রান্না করছিলেন, এত কি রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে। মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসাথে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো বলেই বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বলা বন্ধ করলেন। সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের যে পৌরা আত্মীয়াটি ছিলেন, তিনিও বললেন, ও বাবা গো, সেই রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ঢল দেয়। কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিপড়ে আর হাড়গোড় ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হওয়ার আগে যারা তাকে খুন করে তারা এসে পড়ে। পৌরাও বললেন, হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে। পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনিরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথম সকলে ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওনার ছেলের কাছে কলকাতায় গেছেন। তারপর
বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্য থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছে, তাই পচা গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের লোকেদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো। গন্ধ তখন খুব বেড়েছে। পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানলা খুলবার চেষ্টা করলে, কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দোর ভাঙাই সাব্যস্ত হলো। পরের ঘরের দোর ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দোর ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন। মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিচ্ছু জানি না। গাঙ্গুলি মশাইয়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাতে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছু না। অনেক রাত্রিতে আমি যখন শুতে যাই, তখন তার রান্নাঘরে আলো জ্বলছে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছে। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাতে, অমাবস্যা, তার ওপর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকে। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না না, এমন কিছু জানিনি। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞাসা করছো, তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলায় ডাক শোনা যেত। সেদিন আমি আর তা শুনতে পাইনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো? না বাবা, ও মানুষ ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকে বিছানায়। সেদিন আর ওর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানে আসেনি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায়ই বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞেস করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় সেটা তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে, বুঝলে সুশীল? সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে কাঁচা গলায় ফিরে আসছে। আমি তাকে আড়ালে রেখে নিজের প্রকৃত পরিচয় দিলাম।
শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিলে। আমি বললাম, আচ্ছা, কারোর ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে কাজ করলে কি করে বলি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম, ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক, ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোতা ছিল না। বাবার টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন, বাবার খাতাপত্র সব ওই সঙ্গেই চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র উনি নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। আচ্ছা, আবার কাকে কাকে দিয়ে লিখে নিতেন জানেন? বেশিরভাগ সময় লেখাতেন সগব বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনতো। ননি ঘোষের বয়স কত? 30-32 হবে। ননি ঘোষ লোক কেমন, তার উপর আপনার সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না, যখন যাকে পেতেন তখন তাকেই ধরে লিখিয়ে নিতেন। যে স্কুলের ছেলে গণেশ বলে একজন আছে, ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়াশুনো করে, তাকেও দেখি একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে পড়ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা সে খাতা তো নিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা, 10, 5, 20, বড় জোর 30, তার বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটা বড় চত্বর, তার চারিধারে নারিকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন। যেন ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো, তাই বলে এমন মেঘমেদুর বর্ষা দিনে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, গাছপালার শ্যামশোভা উপভোগ করতে ছাড়ি কেন? এসে বসলুম চত্বরের একপাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলুম, কি করা যায় এখন? মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি, খুনের কিনারা করবার সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী, এখানে তার কোনোটিই খাটবে না। আঙুলের ছাপ নেবার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আরেকটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে যাওয়া লাশ পর্যন্ত দাহ শেষ, সব ফিনিশ, গোলমাল ঢুকে গিয়েছে। চোখে দেখিনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্নটিহ্নগুলো দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। এ একেবারে অন্ধকারে ঢিল ছোড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো, কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি
তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন, নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলুম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানত ঘরে কত টাকা মজুদ, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এই বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানত। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্যই, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল, আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ও ব্যস্ততার সঙ্গে বলল, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও, মিথ্যে বললে বিপদে পড়বে। ননীর মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে, বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয়ে কাচুমাচু হয়ে বললে, বাবু যা জিজ্ঞেস করা হয় করেন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তা মানে আমিও লিখেছি দু একদিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কিনা? ননী ভয়ে ভয়ে বললে, আগে তা লিখতাম। কতদিন লিখছ? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে, ঠিক বলবে। প্রায়ই লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখত? ওই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, তার বয়স কত? এই 15-16 হবে। আর কে লিখত? আর সরফরাজ তরফদার লিখত। সে এখন। সরফরাজ তরফদারের বয়স কত? কি করে? সে এখন মারা গিয়েছে। ও, বাদ দাও সে কথা। কতদিন মারা গিয়েছে? তা এই 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000ই হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি না। আবার বাজে কথা, ঠিক বলো। বাবু আমায় মেরেই পেল না, যাই করুন। মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় সেটাকে তো দেখায়নি। খাতায় মজুদ তহবিল লেখা থাকতো না তো। একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ 700-800 টাকা হতে পারে। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকে তাই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, এই আপনার পায়ে হাত দিয়ে আমি বলছি। তাছাড়া খাতা বেরুলে হাতের লেখা দিকেই তো আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তার মৃত্যুর আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন খাতকে 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব, ভাদ্র মাসে ধান হবার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় ধান পাট বোনবার সময় চৈত্র-বৈশাখ মাসে। এই সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না ননীর কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননী হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলেন, শোনো সুশীল, বাইরের চেহারা বা কথাবার্তার দ্বারা কখনো মানুষের আসল রূপ জানার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যেও অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যেও সমাজের কণ্টক স্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এই যে আমি কতবার দেখেছি।
ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র ঘরের ঘর, তার সঙ্গে লাগাও ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে বললাম, আপনার পিতার খুনিকে যদি খুঁজে বার করতে পারি আপনি খুব খুশি হবেন। সে প্রায় কেঁদে ফেলে বললে, খুশি কি? আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারিনি। নিশ্চয়ই করুন, বলুন কি করতে হবে। আমার সঙ্গে আসুন আপাতত, তারপর যখন যা করতে হবে বলবো। আচ্ছা চলুন তো বাড়ির পেছন দিকটা একবার দেখি। বড্ড জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন চলুন। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন গাছের ভিড় বাড়ির পেছনেই। পাড়াগাঁয়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে রয়েছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছনে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে জেলা বোর্ডের অনুগ্রহে। ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিনের পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা মুথো ঘাসে ঢাকা। বর্ষার সে ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে, তার উপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে, সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে। কখনোই সে ওই পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শ্যাওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাই ছেলেকে বললাম, আচ্ছা এই ডালটা ভেঙে কে দাতন করেছিল? আপনি? গাঙ্গুলি মশাই ছেলে আশ্চর্য হয়ে বললে, না, আমি এই জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? হ্যাঁ, তাই জিজ্ঞেস করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন মেজেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলো শ্যাওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা। ভালো করে দেখুন, মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ করা ছাড়া আর কি উদ্দেশ্যে একজন এইভাবে ডালটা ভাঙতে পারে? আপনার দেখবার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোড়া অংশের গোড়াটা দেখলে মনে হচ্ছে 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। আপনি দয়া করে একটা দা নিয়ে আসুন তো। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার তো মাথা ব্যথার কারণ কি সে বুঝতে পারছে না। সে পেছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বললে, এটা কি? তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল। ফুলটার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল বললে, এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শ্যাওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমায় বললেন তাঁর দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন। আমি বললাম, আপনি এই সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয়। আমার ননি ঘোষকে সন্দেহ হয়। সে তো আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়তো সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে অবশ্য অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার কোনো সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। দারোগাবাবু হেসে বললেন,
এতদিন পুলিশে চাকরি করে সে আর বুঝিনি মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো। ঠিক তাই, যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি গ্রামে গিয়ে লোকজন ডেকে বলবো ননীকে কালই চালান দেব। দারোগাবাবু বললেন, দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা এই সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে, পাতাখানা একবার দেখি। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননীর হাতের লেখা নয়, এ গণেশের হাতের লেখাও নয়, সরবরাজ তরফদারও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখটা দেখুন। তবে খুনের অনেক দিন আগে লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। দারোগাবাবু সেটা হাতে নিয়ে বললেন, কি এটা? কি জিনিসটা তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনে জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন। বলেই শ্যাওড়া গাছের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাবার সময় অভ্যাসের বসে এই শ্যাওড়া ডালে দাঁতন করেছে। দারোগা মশাই হো হো করে হেসে উঠে বললেন, আপনারা যে দেখছি মশাই স্বপ্নরাজ্যে বাস করেন। আরে এত কল্পনা করে কি পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। দারোগাবাবু হাসতে হাসতে বললেন, বেশ বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আর আপত্তি। দেখুন, যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে বলে আমার বিশ্বাস। কীরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও নিয়ে। হ্যাঁ, পাতখানা কি সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। কি? সেটা এই, দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই, সে এই রকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না, এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্তানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শ্যাওড়া ডালে দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা কাঠের দাঁতনকারী ব্যবহার করে সাধারণত। এই লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শ্যাওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি। কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। বুঝলে, এটা আসামের মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র দেবতার প্রতীক। আর ওই যে নিচে দেখছ, উপাসনা করে মানুষের প্রতীক, পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে এই কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রুসাদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, আচ্ছা স্যার, এই শ্যাওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? তিনি বললেন, ভালো করে দেখে দেবো। আচ্ছা আচ্ছা, বসো বসো, দেখে দিচ্ছি। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, এটা 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের উপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম।
আমাকে দেখে যে ননির মুখ শুকিয়ে গেছে তাও আমার চোখ এড়ালো না। বললাম, শোনো ননি, আবার এলাম তোমায় জ্বালাতে, কতগুলো কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননির মুখ বিবর্ণ হয়ে গেল। সে বলল, আগে? বলো কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, ওই শামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে রাত হয়ে যায়, তাই সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেলে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। দেবনাথপুরে খেয়াঘাট পার হওনি? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমার তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? ওই শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে ওই গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? ননি ইতস্তত করে বললে, আগে ঠিক মনে তো নেই, ওই যদি যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। সে রাত্রে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম, ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল, আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে গ্রামের মহিন ছাকরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন ছাকরার বয়স প্রায় 50-এর ওপর, নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা, ঘোরপ্যাট জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি মহিন? বাবু, ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে, আজ 3-4 দিন হলো। দাম কত? 27 টাকা করে ভরি, হিসাব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ টাকা নেই বাবু, তাই দিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার যে টাকা কি তারা বসিয়ে রেখেছে। শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি আজই রানাঘাটে চলো। বেলা 3টে ট্রেনে মহিন ছাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া রুক্ষ স্বরে বললাম, সেদিন এই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়ে, ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। সে ভয়ে ভয়ে বললে, হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? হ্যাঁ, তা তো দিয়েছিল। সেই টাকা আছে? না বাবু, এই টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমিও ওকে ভয় দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার ভয় নেই। চুরির ব্যাপার নয়, মহিনের কোনো দোষ নেই, তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বার করো। মহিনও বললে, পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই, বাবু বলেছেন, টাকা যদি থাকে বাবুকে দেখান। পোদ্দার বললে, কিন্তু বাবু একটা কথা, এই টাকা তো সব সমান, টাকার গায়ে কি কারো নাম লেখা আছে? সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক, তুমি টাকা বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে, বললে, এই যে বাবু, এই সেদিনকার তহবিল আলাদা করা ছিল।
টোনা বিক্রির তহবিল আমাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে তো যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বললে যা আমার কাছে আশ্চর্য বলেই মনে হলো। সে বললে, বাবু, একটা কথা বলছি, এগুলো কিন্তু পুরনো টাকা, মনে হয় কোথাও পোঁতা টোতা ছিল, ইয়ে কিন্তু চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথা শুনে। মহিন ছেকড়ার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। আমি বললাম, তুমি কি করে জানলে এই পুরনো টাকা? এই দেখুন, আপনি হাতে নিয়ে দেখুন, সব পুরনো কলঙ্ক ধরা রূপো। দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন। এ কতদিনের পুরনো টাকা? তা 20-25 বছরের তো বটেই। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বছরের পরের কোনো সালের অঙ্ক গায়ে লেখা নেই। বললাম, মাটিতে পোতা টাকা বলে ঠিক মনে হচ্ছে? নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িতে পোতা ছিল। ওই যে, এই দেখুন, পেতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এটাকে আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে এই টাকা চাইবে, মনে থাকে যেন। শীতল পোদ্দার আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে অনুনয়ের স্বরে বললে, দোহাই বাবু, এই দেখবেন যেন আমি এর মধ্যে আবার জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক আর খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। বললাম, কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? মহিন বললে, খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে। কেন? ওর এত ভয় হলো কিসের জন্যে? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তাঁর একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ যে এর মধ্যে আছে সেই ধারণা আমার বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকবারই কথা, কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন ছেকড়ার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিনও কামরার একপাশে বসে রয়েছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এই কাজ করেছে, কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননী তা জানত। মহিন ছেকড়া সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা আমার মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক। তিনি যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। মহিনকে বললাম, তোমার দোকানে অনেকে বেড়াতে যায়, তাই না? মহিন যেন চমকে উঠে বললে, হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? তা যেতেন বই কি বাবু। গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখো মাখো ভাব ছিল, তাই না? বাবু, আমার দোকানে আসতো গয়না করাতে আমার খদ্দের, এই থেকেই যা আলাপ। তাছাড়া সে আমার গায়ের লোক, খুব মাখামাখি ভাব আর কি থাকবে, যেমন থাকে। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো, কেমন কিনা? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ভয়ের রেখা ফুটে উঠল ওর মুখে। ও আমার মুখের দিকে বড় বড় চোখ করে বললে, কি যে বলেন বাবু, আমি বেম্ব হত্যার পাতক হব টাকার জন্যে? দোয়াই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছু বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে
নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা। তাদের কথাবার্তা হাবভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বললে, থানা থেকে দারোগাবাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে কোনো কথা তো বলে দেননি। বেশ করেছ। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সেই কথা কিছু বলেননি। তারা ও দেখে যদি কিছু করতে পারেন আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিসমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ রয়েছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি তবে তারা এক্ষুনি ননীকে গ্রেপ্তার করে, কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন ছ্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথায় কি গলদ আছে। ও খুব সাচ্চা লোক নয়। আমাকে দেখে প্রতিবারই ও কেমন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে। ওর চোখ মুখের ভাবেও সেটা বেশ বোঝা যায়। ওকে জিজ্ঞেস করলাম, তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছো সম্প্রতি? ননী বিবর্ণ মুখে আমার দিকে চেয়ে বললে, হ্যাঁ মানে তাই তা বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষের ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে ছিল, তা ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে রাখাটা। টাকা নগদ দিয়েছিলে না নোটে? আগে নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরুলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। আমাকে দেখে শ্রীগোপাল বললে, এই যে আসুন, চা খাবেন? না এখন খাবো না, ব্যস্ত আছি। আরে আসুন আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই। আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম। নমস্কার। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক সে আমার প্রতিদ্বন্দ্বী এবং একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আরেকজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থমকে গিয়েছে। আমি জানকীবাবুকে বললাম, নমস্কার, আপনি কি বুঝছেন? কি সম্বন্ধে? খুন সম্বন্ধে। কিছুই না, তবে আমার মনে হয়। কি বলুন? এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। আচ্ছা, ওই ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদৌ আস্থা নেই দেখছি ওর। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতা বোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বললে? কেন, শ্রীগোপালের মুখেই শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন না, ভালোই তো।
হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে একথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এই ব্যাপারের অনুসন্ধানে আমি নিযুক্ত রয়েছি। আমি নিষ্পৃহভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছু না। জানকীবাবু পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলবার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত আমারও কি বোঝার সাধ্য ছিল? মিস্টার সোমের মতন এমন বিচক্ষণ ও পণ্ডিত গোয়েন্দা এ দেশে খুব বেশি নেই, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমি ওকে তিরস্কারের সুরে বললাম, আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনা সূত্রগুলো তোমার অন্য ডিটেকটিভকে দেবার কি অধিকার আছে? ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার পণ্যায় বিরক্তি বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন ছেকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। আমি বললাম, মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন। তোমার সঙ্গে ননীর ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, ননী বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। আমি গলা সুরে বললাম, ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বললে, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ নেই, বিশ্বাস করেন আমার কথা। আমি সে কথা বলিনি, ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ বাবু, হয়েছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্যই বলেছিলে, কেমন ঠিক কি না? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? ঠিক করে বলো। না বাবু। তাহলে তুমিও যে আইনত দোষী হবে তাই ভাবছো বুঝি? বাবু তা না, আসলে আমার কথা আমি। তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দিচ্ছি। মহিন আমার পা জড়িয়ে ধরে বললে, দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ হয়ে যাবে বাবু। আমার সর্বনাশ করবেন না বাবু, কাচ্চা বাচ্চা মারা যাবে। কি বলো? তখন আমি ওর লুটের টাকা বলে সন্দেহ করিনি, কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? তা না বাবু, শ্রীগোপালই বললে আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গয়নার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম আর কি। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে, শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিসমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতোকেই কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা আবার নড়ছে চড়ছে। অন্ধকারের জন্য আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মোষের বাড়ি। গাঙ্গুলি মোষের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কে কড়া গলায় হাঁকলে, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আপনি? আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আধার কেটে গেলে দেখলাম সে জানকীবাবু ডিটেকটিভ। বিস্ময় সুরে বললাম, আপনি অন্ধকারে বনের মধ্যে কি করছিলেন? জানকীবাবু অপ্রতিভ সুরে বললেন, ও আমি মানে ওই। ও বুঝেছি, কিছু মনে করবেন না, হঠাৎ এখানে এসে পড়েছিল। না না,
কিছু না, ঠিক আছে। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলি এগিয়ে। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীত ও ত্রস্তও হয়ে পড়েছে। কি মুশকিল, এসব পাড়াগায়ে শহরের মতো বাথরুমের ব্যবস্থা না থাকাতে সত্যিই অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল বলে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কি বিপন্নই করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি, এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিসি লোক। চা খেতে খেতে তিনি নানা মজার মজার গল্প বলতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই এই গাঁয়ের জামাই, আজ 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন গ্রামে, সকলেই আমার আত্মীয়। আপনি এখানে প্রায়ই যাতায়াত করেন? তাহলে তো আত্মীয়তা হবেই। আমার স্ত্রী মারা গিয়েছে আজ বছর 3। তারপর আমি প্রায় আসিই না। তবে শাশুড়ি ঠাকুরুন বৃদ্ধা হয়ে পড়েছেন, আমায় আসার জন্য চিঠি লেখেন, না এসে পারি নে। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে, এখন আর কিছুই নেই। হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আসলে আমার বিশেষ কৌতূহল এ সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুর সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে ঠিক শান্তি পাচ্ছি না। আমার মনে এ নিয়ে কোনো অহংকার নেই মশাই। আমি এ খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারাই হোক না কেন, কাজ হলেই হলো। নাম আমি চাই না। নাম কে চাই বলুন? আমিও নই। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুব খুশি হবে। বেশ বেশ, তবে কাল থেকে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কিনা আমায় বলুন, আর আমি যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন আপনাকে বলবো না, পরে জানাবো। এই ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেছি ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? আরে সেই গহনার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। ওই মহিন শেখরাকে নিয়ে তো আমি মহিনকে সন্দেহ করি না। কেন বলুন তো? আরে মহিন তো আর খাতা লিখত না গাঙ্গুলি মশাইয়ের। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। এই চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। ও, তা এই হিসাবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? আরে দেখেছি বলেই তো ননিকে ভালো করে জড়াতে পারিনি। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরও অনেকের হাতের লেখা তাতে আছে। কার কার? জানকীবাবু ব্যগ্রভাবে এই প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের অপেক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানকীবাবু বললেন, ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনেছেন আমারও তার বেশি কিছু বলবার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বললে, বাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানকীবাবুই এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমার সঙ্গে যেরকম গালমন্দ দিয়েছেন তাতে আমি বড়ই দুঃখিত। বাবু, যদি কোনো দোষ করে থাকি পুলিশে দেন, গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, আমি সব বুঝি। পুলিশে দেবার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? বাবুও কি আমায় এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস এখন যেই করুক ননী তার মধ্যে নিশ্চয়ই জড়িত, অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করেন, ধর্ম যতদিন মাথার ওপর আছে
ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর আহারাদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না। এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলেই বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়াদে দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রা ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের ওপর এসে পৌঁছল। হাতে ধারালো একখানা সোজা ছোড়া, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণে কে এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে দিলে। সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখলাম বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। তখনই ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপটি বেঁধে লণ্ঠন জ্বাললাম। লাঠির অগ্রভাগে তীক্ষ্ণাস্ত্র ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের কোপের ধরনের লাঠি উঁচিয়ে কোপ মারলেই ছোড়া পিঠের এদিক থেকে ফুঁড়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার উপরে ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ভিন্ন অন্য লোককে ভুল করে বোঝানো চলত। আমি নিরস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক ওয়েবলি লুকোনো। সেটা হাতে করে তখনই বাইরে এসে টর্চ ধরে ঘরের সর্বত্র খুঁজলাম। জানালার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেলে দেখলাম কি জুতো, এবার সোল না চামড়া। অন্ধকারে ভালো বোঝা গেল না। এখনই এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, 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 ওঠো ওঠো। শ্রীগোপাল জড়িত কণ্ঠে উত্তর দিল, কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের টেনি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বার হয়ে এসে বললে, কে? ও আপনি এত রাত্রে কি মনে করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাবাও তো দেখি। চা খাবেন? স্টোভ আছে, আমি চা খাবো, সব মজুদ রাখি, করে দিই। চা খেয়ে আমি আর বসতে পারছি না, ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বললে, বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন কোন? ব্যাপার সব শুনে শ্রীগোপাল বললে, এর মধ্যে নুনি আছে বলে মনে হয়, এ তারই কাজ। না না, বলেন কি? না, এ ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়া গায়ে ছোড়ার ব্যবহার নেই। তবে এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। ও ভালো কথা, তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো। আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনি রয়েছে।
রবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামে ডাক্তার নেই ভালো, মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ দিয়ে নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে গিয়ে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট চামড়ার সুটকেস, তাতে খানকত কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাত রেখে খুঁজেছে। কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, যেগুলো ছোঁয়নি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি। তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা আমার পকেটেই আছে অবশ্যই, সে উদ্দেশ্য থাকাও বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। জানকীবাবু শুনে বললেন, চলুন তো জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। বললাম, দেখলেন তো? টাকা কড়ি কিছু যায়নি? কিছু না। আর কোনো জিনিস আপনার ঘরে ছিল? কি জিনিস? অন্য কোনো দরকারি মানে ওই মূল্যবান কিছু? এখানে মূল্যবান জিনিস কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিসমিদের সেই কবচ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম। কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাবার সময় সেই জিনিস দুটো আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সে দুটি আমার পকেটেই আছে, কিন্তু কথাটা জানকীবাবুকে বলি করেও বলা হলো না। জানকীবাবু যাওয়ার সময় বললেন, এই ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গাঁয়েই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথেই দেখা, তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। হঠাৎ আমার মনে পড়ল মিসমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এই জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওই সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, দরকার কি দেখানোর। জানকীবাবুর শ্বশুর বাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তাকে জিজ্ঞেস করবার জন্য সেখানে গিয়ে বসলাম। বুড়ি বললে, এসো দাদা, বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আছেই বা কে? এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদৃষ্টে দুঃখ থাকলে কি কেউ ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতন ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়া গায়ে কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, দিদিমা ওই জিনিসটা কি, এখানে তৈরি হয়? ওটা এই দেশের নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই 8 বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের চোখ কিভাবে স্থাপিত হতে পারে, এ আমার নিকট একটা মস্ত বড় সমস্যা। একটা ক্ষীণ সূত্র মিলেছে। আমি বললাম, জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল।
এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কিনা, তবুও জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে উনি এলেন? 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা বছর 3 হলো এই শ্রাবণে। মেয়ে মারা যাবার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপরে এলো একবার শীতকালে, এখানে রইল মাসখানেক। বেশ মন লেগে গেল। সেই থেকে প্রায়ই। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞেস করলেন, এই যে মশাই, বেড়াচ্ছেন বুঝি? আমি বললাম, চলুন ঘুরে আসা যাক একটু। আপত্তি আছে? না না, চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, আবার খানিকটা নাও বটে। এই কেন বলুন তো? আমার নিজেরও তো একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুবই সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, মশাই একটু দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি। সকালবেলাটা দাঁতন না হলে ঠিক জমে না আর কি। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শ্যাওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাটির জন্য। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শ্যাওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখলাম। সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাটি শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাটি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। আমার মাথাটা কেমন ঘুরপাক খাচ্ছে। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ, সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগল মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। দারোগাবাবু আমায় দেখে বললেন, কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানে একবার দরকার। ব্যাপার কি শুনি একটু। এখন কিছু বলছি না, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কিরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়া সুবিধা হবে? জোগাড় করতে চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসব। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি, বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না। যদি আপনার সংগৃহীত প্রমাণে জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। মশাই,
এই কাজ করছি 17টা বছর হলো। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2 দিন তিনি এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। আমি বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আরো উল্টে ন্যায় ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে উপর হাতটি করে না কোনোদিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলেই হলো। তাও কখনো কখনো। বছরে একবার বিজয়ার প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্টকার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলে জামাই পর হয়ে যায়, তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখে সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? ওই চালের পাতায় গোজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্টকার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালুম। বৃদ্ধা বললেন, ওই চিঠি বাবা। আরও 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি কথা এখন শুনতেও পান যে তাঁর লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। দারোগাবাবু বললেন, তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখনো সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব তাকে খুলে বললাম। তিনি বললেন, তোমায় একটা কথা বলি, তোমাদের সাক্ষী সবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড্ড সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা কি জানো? সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্সের আগ কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকবে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এই ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকটি। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। তিনি বললেন, আপনি লোক পাঠালে আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিসমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে তাকে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গাঁয়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। জানকীবাবু বললেন, আপনার কাজ কত দূর এগোলো? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেলে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? না না, কে বললে? আমি শুনলাম যেন সেদিনকার মুখে। আরে না না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো জানকীবাবু এ কথা বলতে চান না কেন।
তবে কি তিনি মিসমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি? আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখলাম। ভাবলাম এই টোকা আসামের সাদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিসমিদের দেশে এমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিসমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরে বললাম, দেখুন দেখি এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সেই রাত্রে তার বাড়ির পেছনে এটা কুড়িয়ে পায়। আসামে মিসমি জাতিদের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কিনা তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হবার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচশুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দুহাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার যুযুৎসুর আড়াই পেঁচে ছুটের জন্য তৈরি ছিলেন। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত দুটো একটা প্যাচ আপনার জেনে রাখা দরকার ছিল জানকীবাবু। কবচ আমার হাত থেকে কেড়ে নিতে পারবেন না। কবচ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমার দয়া করবেন। কি বলছেন আপনি? এ কথার জবাব দেবেন অন্য জায়গায়। দাঁড়ান একটু এখানে। থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে এসে জানকীবাবুর হাতে হাত কড়ি লাগালেন। জানকীবাবু কি বলতে চাইলেন? দারোগাবাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে। বুঝে সুঝে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হবার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয়ে আমার আগ্রহ ছিল জানবার। জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম। তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, আমাকে ওসব জিজ্ঞেস করতে হবে না। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় যে কর্তব্য পালন করতে হয়েছে তা তো বুঝতেই পারছেন। থাক, ওতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচরে পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতটা হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গায়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতন, এমনকি আপনার শ্বশুরের মতন ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ি হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে কিন্তু এই জবাবদিহি আপনাকে। আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির, নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আমি বললাম, আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু এবার চুপ করে রইলেন। আমি ভাবলুম, ওষুধ ধরেছে। আগের কথাটা আরো সুস্পষ্টভাবে বললাম, জানি না আজ জানকীবাবুর হৃদয়ের নিভৃত কোণে তার পরলোকগত স্ত্রীপুত্রের জন্য এতটুকু স্নেহপ্রীতি জাগ্রত আছে কিনা, কিন্তু আমার যতদূর সাধ্য তার মনের সেই দিকটাতেই আঘাত দেবার চেষ্টা করলাম। বহুদিনের মরচে পড়া হৃদয়ের দৌড় যদি এতটুকুও খোলে। বললাম, ভেবে দেখুন জানকীবাবু,
আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত এই গ্রাম। সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত পাপের কাজ তা যদি আজও বোঝেন, তবুও অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে, মহাপুরুষরা বলেছেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, মহাপুরুষদের বাণী তাই বলে তো মিথ্যে হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয় তা স্বীকার করবেন বোধহয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধা করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসা ফেল পড়ে কপর্দক শূন্য হয়ে পড়েছিলাম, চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাক্সই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবচখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোম, তার কাছেই আমি এই কবচের বিষয়ে সব শুনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আচ্ছা, আপনি খুনের পরে আবার কেন এই গ্রামে আসলেন? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি, কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রেই, সেখানে খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। আচ্ছা, সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনে জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন? দিনও মানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওখানে যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন, আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিসফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শুনবার জন্য জেলে সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এই ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমায় বললেন, বলছি ওখানে এখন কোথায়? তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি, আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে সেই পাবে। জানকীবাবু ভয়ে যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেবার ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে বললেন, না না, আমিও চাই নে, আমার ওয়ারিশানও কেউ নেই, ও আমি চাই নে। ওই সর্বনেশে কবচই আজ আমাকে এই অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি? এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন। যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছে করেন না। আমি বললাম, আপনি যদি না নিতে চান আমি কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন। আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার ওপর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্যে আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সেই উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবচের ইতিহাস শুনব বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটা উদ্দেশ্য ছিল। অনুনয় সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এই আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই জানবেন। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে উঠে বললেন, কুসংস্কার? কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো ওইসব মন্ত্রতন্ত্র কবচে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো? জানকীবাবু ক্রোধের সুরে বললেন, আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন, এটা হতে পারে না। আমি পূর্বের মতো তাচ্ছিল্যের সুরেই বললাম,
আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওই রকম একখানা কবচ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনিই হন, আমার তা জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানা গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবচ আছে 7 বছর। কিন্তু থাকে বলে জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমনই ভাব দেখালেন। আমি বললাম, বলুন, কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবচখানা আপনি আপনার গুরুকে টেনে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছন্নে যান, তাতে আমার কি? এই যে খানিকাকে বলছিলেন আমার উপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতার দেমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবচ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রতন্ত্র বিশ্বাস করে ভেবেছেন? একটা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যখন আর কোনো চারা নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবচই আমার সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এই সম্বন্ধে জানকীবাবু কি একটা কথা আমার কাছে চেপে যাচ্ছেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ গুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা পেরেছিলেন। এবার হয়তো তার পুনরাবৃত্তি করবেন। সুতরাং আমি যেন তার আসল কথার অর্থ বুঝতে পারিনি এমন ভাব দেখিয়ে বললাম, তাহা বটে। জানকীবাবু আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে বললেন, আপনি কি বুঝেছেন বলুন তো? মানে ওখানা না হারিয়ে গেলে তো আজ আপনি ধরা পড়তেন না, যদি ওখানা পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বুঝবার আছে? আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনাশের কবচের জন্যে। ওই কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট। হতে পারে ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল সব নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। জানকীবাবু বললেন, আজ প্রায় 25 বছর আমি সাদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? খুব। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরও 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দলা, মিরি, মিসমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওদিকে? না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্য ঢুকে দেখলাম এক জায়গায় একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি দেবতার বিগ্রহ। কুলিরা বললে, বাবু, এ মিসবিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। আমার সঙ্গে ক্যামেরা ছিল, আমার শখ হলো মূর্তিটার ফটো নেব। কুলিরা বারণ করলো। আমি তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা তেপায়ের উপর দাঁড় করালাম। এমন সময় একজন বৃদ্ধ মিসমি এসে তাদের ভাষায় কি বললে, আমার একজন কুলি সে ভাষা জানতো। সে বললে, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। অন্য কুলিরাও বললে, বাবু, এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না। এদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীর্ধনুক নিয়ে এসে হাজির হবে, তারপর আমাদের সবগুলোকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারো তোয়াক্কা করে না। ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নেই, দরকার নেই। আমি ক্যামেরা বন্ধ করলাম। এতগুলো লোকের কথা ফেলতে পারলাম না।
তারপর নিজের কাজকর্ম সেরে আমি যখন জঙ্গল থেকে ফিরছি, তখন আর একবার সেই দেবমূর্তি দেখবার বড় আগ্রহ হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া গহন পথে বন্য জন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বেনুবন শীর্ষে ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও আমি সেখানে গেলাম। সবাই ভীত বিস্মিত হয়ে দেখলাম কোনো এক সময় সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর ও মুন্ডু পৃথক পৃথক পড়ে আছে ওই কাঠে খোদাই বিষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধশুকনো রক্ত। সেখানে সেদিন আর আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার কি কুগ্রহ মশাই! আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়। কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু, তুমি কলকাতার লোক, এসব দেশের গতি কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও এদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু আমি কারো কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত। লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কেন যে আমি সেখানে গেলাম আমি আজও জানি না। কিংবা হয়তো ওই রক্ত পিপাসু বর্বর দেবতার শক্তিই আমাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। তাই বলছিলাম, কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানি না। সেই মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনোদিনই না। কিন্তু তার চেয়েও খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। আমি যখন সেখানে গেলাম তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে। বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাবার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় আমি এতক্ষণ তা করতে পারিনি। গিয়ে দেখলাম কোথাও শিশুর শবের চিহ্ন মাত্র নেই। হয়তো রাত্রে বন্য জন্তুরা খেয়ে ফেলেছে, বা জঙ্গলিরা নিজেদের খাওয়ার জন্য সরিয়ে নিয়ে গিয়েছে। অনেকক্ষণ আমি ওই মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলাম। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকারের নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখিনি বলেই বোধহয় আকর্ষণটা আরো বেশি প্রবল হয়েছে। কিংবা অন্য কিছু হতে পারে, ঠিক জানি না। সেই সময় ওই কাঠের কবচখানা ওই দেবমূর্তির গলায় ঝুলতে দেখলাম। আমি কিছু না ভেবে চারিদিকে কেউ কোথাও নেই দেখে চট করে মূর্তিটার গলা থেকে কবচখানা খুলে নিলাম। আমি বিস্মিতভাবে বললাম, খুলে নিলেন? হঠাৎ কি ভেবে নিলেন? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার। আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানে বার করে দেখাবো। লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এইরকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন গলা থেকে খুলে নিলাম, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ওই ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিসবিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে কবচ তারা পরবেই। তারপর আর কিছুই না। 7 বছর আছে কবচ আমার কাছে। জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। জানেন তো, এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। এই কবচ আমায় দিয়ে জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেওয়ার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিল পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলুম মশাই।
আজ কোথায় এসে দাঁড়িয়েছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো তখনই নানা রকম দুষ্টু বুদ্ধি জাগতো আমার মনে। কাকে মারি, কাকে ফাঁকি মারি, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিন রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ। কিন্তু যাক, সে কথা আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ সরে পড়ল সে রাতেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধহয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফেরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখাই। তিনি আমায় বলেন, আরে মশাই, এ আপনি কোথায় পেলেন? আরে এ তো মিরি আর মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে এই অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি কার কথা শুনি তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শুনবার জন্যই আমার আশা। বললাম, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিসমিদের কবচ। বড় মামার চরিত্রে সচ্চিদানন্দ বিশ্বাস, মিস্টার সোমের চরিত্রে তাপস ঘোষ, পৌরা আত্মীয়া জ্যোৎস্না রায়, বৃদ্ধা রায় পিসি সুমনা বিশ্বাস, জানকীর শাশুড়ি সুমনা কুণ্ডু, গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপাল কুন্তল মুখার্জি, ননী ঘোষ সমীর চক্রবর্তী, জানকী ও পোদ্দার মশাইয়ের চরিত্রে তমাল কুণ্ডু, পুলিশ অফিসারের চরিত্রে অনুপম মুখার্জি, গাঙ্গুলি মশাই মহিন শেখরা এবং কথকের চরিত্রে আমি মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। মিস্ট্রি লেন।